প্রত্যেকটা ইউটিউবারের করে একটা করে টিম আছে, তাদের হইতাছে গিয়ে স্পোর্টস প্লেয়ারের সাথে কানেক্ট থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশের কেউ কোনো টিমও বানায় না, কারো কোনো প্রয়োজনও নাই। আপনারা নিয়ে বই লেখা উচিত। আমার এমনকি ফোন কাইরা নিত, কার গার্লফ্রেন্ড লয়ে গেল, গা এডি করলো, আমরা এরকম মনোযোগ রাখতাম না। টুর্নামেন্ট কোথায় পামু, আমার অ্যাসাইনমেন্ট আমার আপু কইরা দেয়, কয় তুই খালি খেল। গল্প শোনাই কে? স্কুলে থাকতে গল্প টল্প শোনাই তো কে? সো গাইজ, হ্যাঁ তোমরা টাইটেল এন্ড থাম্বনেলে ঠিকই দেখেছো, এটা হইতে পারে আমার শেষ ভিডিও। তোমরা জানো কয়েকদিন ধরে আমি স্পোর্টস রিলেটেড অনেক ভিডিও বানাচ্ছি, বাংলাদেশি টপ স্পোর্টস প্লেয়ারদের ডেকে এনে তাদের ইন্টারভিউ নিচ্ছি, তোমাদের করা কোয়েশ্চেন গুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছি, তোমাদের কথা শুনে তোমাদের জন্য কাজ করে যখন ভিডিওটা আপলোড দিচ্ছি, দিন শেষে ভিডিওর ভিউজের দিকে তাকালে সত্যি আমার কষ্ট হয়। আজকেও যখন আমি এজেন্ট এক্সপির পার্ট 2 এডিট করতেছিলাম, তখন আমার ছোট ভাই এসে বলে, কেন স্পোর্টস রিলেটেড ভিডিও দিচ্ছ, ইচ্ছা করে কেন চ্যানেল ডাউন করতেছো, কেন অন্যান্য ইউটিউবাররা স্পোর্টস রিলেটেড ভিডিও দেয় না জানো? এই জন্যই, কারণ ইচ্ছা করে কেউ নিজের চ্যানেল ডাউন করাইতে চায় না, কারণ এই সমস্ত বিষয় ভিডিও তো তোমরা দেখবা না। আমার অন্যান্য ভিডিওতে ভিউজ দেখো, আর রিসেন্ট বাংলাদেশে একটা মোস্ট ওয়েল নোন স্পোর্টস টিম সোয়াগের ইন্টারভিউ নেওয়ার ভিডিওতে ভিউজ দেখো। যদিও এই ভিডিওটা তোমাদের জন্য ছিল সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমার কথা শুনে তোমরা হয়তো মনে করতে পারো আমি অন্যান্য ইউটিউবারের মতো ভিউজের পিছনে দৌড়াইতেছি। ভাই, ভিউজের পিছনে সবাই দৌড়ায়, মুখে সারাদিন যে যাই বলুক না কেন, দিন শেষে সবাই সেই ভিউজের দিকেই নজর দেয়। স্পোর্টস রিলেটেড ভিডিও দিয়ে আমার চ্যানেলে যদি ডাউন হয়ে যায়, তাহলে তোমাদের জন্য কাজ আমি কিভাবে করব? তো আজকে স্পোর্টস রিলেটেড এই ভিডিওতে যদি দেখি এমনই অবস্থা, তাহলে হয়তোবা হতে পারে এটা আমার স্পোর্টস রিলেটেড শেষ ভিডিও। যখন তোমাদেরই সাপোর্ট নাই, তাহলে তোমাদের জন্য কেন কষ্ট করতে যাব আমি? সো গাইজ, আজকের ভিডিওতে আমাদের সাথে আছেন এজেন্ট ইএক্সপির পুরা টিম। কয়েকদিন আগে ইন্টারভিউ অফ এজেন্ট ইএক্সপির পার্ট 1 আপলোড করা হয়েছিল। তোমরা অনেকে কমেন্টে স্প্যাম করতেছিলে যে পার্ট 2 চাই, পার্ট 2 চাই। তো আজকে আপলোড করা হচ্ছে এজেন্ট ইএক্সপির সেই পার্ট 2। আজকের ভিডিওটা অন্যান্য স্পোর্টস ভিডিও থেকে একটু আলাদা হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে তোমাদের শিক্ষামূলক কিছু থাকার সাথে সাথে থাকবে ভরপুর এন্টারটেইনমেন্ট। আসলে এজেন্ট ইএক্সপি টিমের প্রত্যেকটা টিম মেম্বার যে তাদের রিয়েল লাইফে কতটা ফানি, তা আজকের ভিডিও দেখলে বুঝতে পারবা। এন্ড ভিডিও শেষে তোমাদের জন্য থাকবে একটা গিফট, অর্থাৎ বিহাইন্ড দ্য স্ক্রিনের কিছু সিন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবা বর্তমানে বাংলাদেশি ইউটিউবারদের স্পোর্টস নিয়ে অবস্থা, স্পোর্টস টিম আসলে কেমন হওয়া চাই, প্রথম এজেন্ট এক্সপি কে তাদের ফ্যামিলি কতটা সাপোর্ট করতো কি না, কিভাবে তুমি শুরু থেকে অফিশিয়াল টুর্নামেন্ট গুলো খেলতে পারবা, বাংলাদেশি একমাত্র প্রথম টিম হিসেবে বাইরের মাটিতে যাওয়া অর্থাৎ সিঙ্গাপুরে যাওয়ার সময় এজেন্ট এক্সপির সাথে কি ঘটেছিল, আসলে কি স্পোর্টস খেলতে গেলে পড়াশোনার কোনো ক্ষতি হয়, এবং টিম এজেন্ট এক্সপির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অ্যাচিভমেন্ট তারা কিভাবে অর্জন করলো, পুরা স্টোরি। আর আগেই তো বললাম, ভিডিও শেষে তোমাদের জন্য গিফট হিসেবে থাকবে এজেন্ট এক্সপি টিমের সাথে আমি যখন ইন্টারভিউ নিচ্ছিলাম, তখন বিহাইন্ড দ্য স্ক্রিনে আমরা যেসব কথাবার্তা বলতেছিলাম, যে এন্টারটেইন করতেছিলাম, সেগুলা। ওরা প্রত্যেকটা টিমের পিছনে একজন বড় একজন ইউটিউবারের হাত আছে। আমি মনে করি ইউটিউবাররা যতটা ইনফ্লুয়েন্স করতে পারে মানুষদের, অডিয়েন্সদের, ওইরকম ক্ষমতা কারণ নাই, কারণ ইউটিউবারদের কাছে অডিয়েন্স পাওয়ার আছে, কিন্তু আমাদের দেশে ওটা নাই। এর পিছনে অফকোর্স অডিয়েন্সের আছে, কারণ অডিয়েন্স স্পোর্টস রিলেটেড কিছু ভালোবাসে না। আজকে যদি আমি আমার চ্যানেলে বলি, গাইজ আমি এজেন্ট এক্সপি টিমের এই টুর্নামেন্টে স্পন্সর করতেছি, ওরা এসে কমেন্টও করবো না ওই ভিডিওতে, তো আমি ওই জন্য করি না, ওরকম কোন ইউটিউবার করে না। এর জন্য অডিয়েন্সের কোথাও না কোথাও আছে। হ্যাঁ, এখনকার পোলাপান করে কি, ধরো এই যে সব ইউটিউবার কে কার গার্লফ্রেন্ড লয়ে গেল, গা এডি করলো, আমরা এরকম মনোযোগ রাখতাম না। টুর্নামেন্ট কোথায় পামু, এখন অ্যাভেলেবেল টুর্নামেন্ট, আগে একটা টুর্নামেন্ট পাওয়া অনেক রেয়ার ছিল। তো এখানে আমরা চলেন গাইজ, আমরা একটু জিশান ভাইয়ের কাছে যাই। যে জিশান ভাই, আপনার ফ্যামিলি সাপোর্টটা কেমন ছিল যখন থেকে আপনি প্রথম স্পোর্টসে আসছিলেন? কারণ প্রথমে, এখন তারা প্রতিষ্ঠিত হয়েছে, এখন অফকোর্স ভালো সাপোর্ট দিবে, কিন্তু প্রথমে তাদেরকে কি কোনো স্ট্রাগল করতে হয়েছে ফ্যামিলির দিক থেকে? যেরকম ধরেন, আমরা সবাই গেমটা শুরু করছি মজার জন্য। তো আগে যখন আমরা খেলতাম, একটু বেশি খেলতাম, দিনে ধরেন 7-8 ঘন্টা গেম খেলতাম। তো স্বাভাবিক কারো ফ্যামিলি থেকেই সাপোর্ট দিবে না গেম খেলার জন্য, তো আমাদেরকেও দিত না। আমার এমনকি ফোন কাইরা নিত, 2-3 দিন দিত না, এ নিয়ে ঝগড়া হইতো, বাসায় অনেক মারামারি হইতো ফোন নেওয়ার জন্য, আবার গেম খেলবো, তো তখন সাপোর্ট দিত না। যখন কি আমি টুর্নামেন্ট খেলতাম, যখন আমার ফ্যামিলি দেখলো যে না, এখান থেকে ও কিছু করতেছে, বা নিজের খরচটা অন্তত নিজে চালাইতেছে, বা কিছু আর্নিং আসতেছে, ওর পার্মানেন্ট ইনকাম আসতেছে, তো তখন আর কি ফ্যামিলি থেকে সাপোর্ট দেয়, এখনো দেয়। যখন সাপোর্ট দিত না, তখন সাব্বির বললো যে আমার ডিভাইস এত ভালো ছিল না। তো চাইলে কিন্তু ফ্যামিলি থেকে যদি আগে জানতো, কারণ আমরা বাংলাদেশে, আমি ওই দিন বলছি যে আমরাই প্রথম টুর্নামেন্টটা জিতছি, যেটা বাংলাদেশের জন্য ছিল বড় টুর্নামেন্ট। তো তখন যদি জানতো, বাসা থেকে জানতো, যে আমি যদি বলতে পারতাম যে আম্মু এরকম একটা টিম এ গেম খেলা এরকম একটা অ্যামাউন্ট পাইছে, বা ওরা এটা করছে, তখন এরকম একটা এক্সাম্পল দিতে পারতাম, তো হয়তোবা আমাকেও তখন ফ্যামিলি থেকে সাপোর্ট দিত, যে হয়তোবা ও কিছু করতে পারবে। কিন্তু তখন বাংলাদেশে টুর্নামেন্ট বলতে কিছুই ছিল না। তো তখন আমরা যখন চাইতাম, তখন বলতো আরে গেমের জন্য কিসের টাকা খরচ করবো, আমার
আমাদের কিছুই সাপোর্ট দিত না। আপনার কথা শুনে বুঝতে পারলাম জিশান ভাই যে আপনাদের উদাহরণ দেওয়ার মতো কোনো টিম ছিল না, কিন্তু এখন কিন্তু উদাহরণ দেওয়ার মতো অ্যাভেলেবল টিম হয়েছে। যেমন আপনাদের উদাহরণ দিয়েই কিন্তু অনেকে বাড়িতে বলতে পারে যে আম্মু এরকম এজেন্ট ডিএক্সপি নামে একটা টিম আছে, তাদের এরকম ইনকাম, তাদেররা এরকম করতেছে, কিন্তু আপনাদের সময় ওটা ছিল না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা কারো উদাহরণ দিয়ে বলতে পারি নাই যে আমার ফোনটা খারাপ আম্মু, এই দেখো এই টিমটা গেম খেলা এরকম কিছু করছে, আমি যদি একটু ভালো একটা ফোন পাইতাম তাহলে আমিও কিছু করতাম। তো তখন উদাহরণ দেওয়ার মতন কোনো টিমই ছিল না, তার জন্য বাসা থেকে সাপোর্ট দেয়ও নাই। যখন দেখছে কি আমরা নিজেরটা নিজে করে নিছি, ওই খারাপ ডিভাইস দিয়ে শুরু করে যখন টুর্নামেন্ট জিততে জিততে আমরা কিছু টাকা পাইছি, আমরা নিজের টাকায় নিজে ফোন কিনছি। আবার অডিয়েন্স অনেক আইসা বলে ভাই আপনারা তো সবাই ভালো ডিভাইস দিয়ে খেলেন, সবাই 12 Pro Max দিয়ে খেলেন, সবাই আইফোন দিয়ে খেলেন, তো আমাদের তো এত ভালো ডিভাইস নাই, আমরা কিভাবে খেলবো? আমাদের কাছে যদি থাকতো আমরাও পারতাম। কিন্তু ভাই আমরাও খারাপ ডিভাইস দিয়ে শুরু করছি, আমাদের থেকেও ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট দেওয়া হয় নাই। যখন আমরা প্রুভ করতে পারছি যে না স্পোর্টস একটা প্ল্যাটফর্ম আছে, যখন আমরা কোনো টুর্নামেন্ট জিতছি, বাসায় বলছি যে আমি এটা জিততে এরকম কিছু পাইছি, নিজের ফোন নিজে কিনছি, তাহলে আরো ওই ফোন দিয়ে আমরা আরো ভালো পারফরমেন্স করতেছি, আগে যেতেছি, তখন থেকে ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট দেওয়া শুরু হয়েছে। এবং আমাদেরকে এখন এমন কি আইসা বলে তোর সামনে খেলা আছে, তুই প্র্যাকটিস কর, তাহলে ভালো করে খেলতে পারবি। গাইজ আজকের ভিডিওটা স্পন্সর করেছেন একটা ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট। সো গাইজ তোমরা যারা ডায়মন্ড টপ আপের জন্য একটা ওয়েবসাইট বা পেজ খুঁজতেছো, তোমরা মন চাইলে যেতে পারো টুপা শপ নামক এই ওয়েবসাইটটিতে। এইখানে তুমি যে কোনো গেমের ডায়মন্ড টপ আপ করতে পারো। ডায়মন্ড টপ আপের সাথে সাথে মান্থলি উইকলিও নিতে পারবা। টপ আপ রিলেটেড সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে তোমরা এখানে। তোমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট থেকে যেতে পারো টুপা শপ ওয়েবসাইটে। অনেক ইন্টারেস্টিং একটা স্টোরি শেয়ার করছেন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আই থিঙ্ক অডিয়েন্সের অন্তত এটা থেকে অনেক কিছু শেখা উচিত, মোটিভেশনাল একটা স্টোরি ছিল। আজকে মনে করেন আমাদের সমাজে কিন্তু গেমের খুবই বাজে একটা অবস্থা, খুবই বাজে একটা অবস্থা। আপনি যদি গ্রাম অঞ্চলে আসেন বা বাইরের কোনো একটা মুরব্বীকে বা সমাজের উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, বলবে গেম এটা তো যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। এই কথাটা কিন্তু যৌক্তিক, কারণ এজেন্ট ডিএক্সপি টিম হয়েছে, জব ব্রেকার্স, কয়টা টিম আর উপরে উঠতে পারছে, কয়টা টিম যে এটা ভালো জিনিস এটা প্রুভ করতে পারছে। সবাই তো ওই রাস্তার এক জায়গায় বসে 3-4 জন মিলে গালি দেয়, খেলা করে, আবল তাবল করে, রাস্তা দিয়ে লোক গেলেও দেখে না, কোনো সম্মান নাই, কিছু নাই। ওই জন্য আমাদের অবস্থা খারাপ করার জন্য কোথাও না কোথাও আমরাই দায়ী। আজকে যদি আমরা স্পোর্টস এর দিকে ঝুঁকতাম, জিশান ভাই যেটা আগের দিন এসে বলেছিল, পাকিস্তানের ফ্রি ফায়ার পেজে কোনো ইউটিউবার কিচ্ছু দেখা যায় না, ওইখানে সব স্পোর্টস। ওইখানে সবাই কয় ইউটিউবার বলতে আমি কিছু চিনি না, সবাই তো দেখি স্পোর্টস প্লেয়ার। পাকিস্তানে কিন্তু কখনোই গেম ব্যান হবে না, কারণ সরকারও স্পোর্টস এর দিকে ফোকাস করে। আমাদের দেশেও করতো অবশ্যই, আজকে গেম ব্যান হইতে যাবে কেন? বরঞ্চ সরকার আমাদের এসে সাপোর্ট করতো, বলতো তোমরা স্পোর্টস খেলো, তোমরা গেম খেলো। কখন বলতো? যদি আমরা কিছু প্রুফ দেখাইতে পারতাম। আমরা তো প্রুফ দেখাইতে পারি না, আমরা শুধু হুদাই গেম খেলতেছি, গেমের জন্য আত্মহত্যা করতেছি, তো অফকোর্স গেম বন্ধ করে দিবে। তো ভাই আমাদের অডিয়েন্স থেকে পরবর্তী কোশ্চেন যেটা শরীফ আলম ভাই করছে যে এইচটিসি ভাই একটা কথা ছিল যে স্পোর্টস এর খেলতে যে বা টুর্নামেন্ট খেলতে যে পড়ালেখার কি কোনো ক্ষতি হয়, আপনাদের কি হয়েছিল? তো এই কোশ্চেনের অ্যান্সারটা নিব আমরা এজেন্ট জামিল ভাইয়ের কাছ থেকে। তো জামিল ভাই আপনার এক্সপিরিয়েন্স থেকে কি হয়েছিল? আপনার কি পড়াশোনার ক্ষতি হয়েছিল স্পোর্টস খেলতে যে? আসলে ভাই আমি পড়াশোনার পাশাপাশি স্পোর্টসটা চালাই। যেমন আপনার বিকালবেলা আমি একটা ফ্রি টাইম পাইতাম, তো ওই টাইমে আমি বসে বসে মানে আমরা 4 জন তখন র্যাঙ্ক খেলতাম। তো আমরা 1 ঘন্টা র্যাঙ্ক খেলতাম। তো যখন রাতে আবার পড়াশোনা শেষ করে যখন আমরা একটা ফ্রি টাইম পেতাম, তখন আমরা আর কি আবার সবাই মিলে বসতাম। যে টাইমটা আমরা পড়াশোনা শেষ করে আমাদের যে টাইমটা টুর্নামেন্ট থাকতো, তো আমরা টুর্নামেন্টে ঢুকতাম। তো নরমালি টুর্নামেন্ট খেলে দেন আমরা অ্যাজ ইউজুয়াল ঘুমাই যেতাম। তো আমাদের এইভাবেই মানে শুরু। তো আমরা এখনো বর্তমান যে সিচুয়েশন, আমরা এখনো পড়াশোনার পাশে আর গেমও খেলতেছি। অর্থাৎ জামিল ভাই আপনার অ্যান্সার থেকে আমরা যেটা বুঝলাম যে অডিয়েন্সের এক্ষুনি পড়াশোনা বাদ দিয়ে যে টুর্নামেন্টের দিকে চলে যেতে হবে এমন কিছু না। আপনারাও যখন স্টার্ট করেছিলেন পড়াশোনা করে তারপর ফ্রি টাইমটা গেমের পিছনে দিতেন। জি। এজেন্ট ডিএক্সপি টিমের কাছে আমাদের অডিয়েন্স থেকে নেক্সট কোশ্চেন হলো যে টিপস এন্ড ট্রিক্স, তারা যে শুরু করবে, তারা তো এখন স্পোর্টস সম্পর্কে বাংলাদেশে যেহেতু কেউ কিছু জানে না, তো তারাও কিছু জানে না, এটা স্বাভাবিক। তো তাদের কাছে তো কোনো জ্ঞান নাই, তো আসলে শুরুটা করবে তো এখন কিভাবে খেলবে? কারণ টুর্নামেন্ট একরকম আর আমরা যে গেম খেলি ক্লাসিক র্যাঙ্ক, এগুলো কিন্তু টোটালি আরেক রকম। তো এই যে তারা কিভাবে স্টার্টটা করবে যে আমরা এইভাবে টুর্নামেন্ট খেলতে হয়, এইভাবে, এই টিপস এন্ড ট্রিক্সগুলো আপনারা কিভাবে পাইতেন? অর্ণব ভাই যদি একটু বলতেন। আসলে আমরা বিভিন্ন সার্ভারে টুর্নামেন্ট হতো, আমরা তাদের খেলাগুলা দেখতাম, টুর্নামেন্ট দেখতাম, আমরা তাদের ফলো করতাম, তাদের খেলা, তাদের চ্যানেলে যায় তাদের ভিডিও দেখতাম, তাদের স্ট্র্যাটেজি তারা কিভাবে খেলে, কিভাবে রোটেশন নেয়, এগুলো আমরা ফলো করে আমরা এইভাবে ফলো করতে থাকি। এখন ওদেরকে ফলো করে নিজেদের মধ্যে স্ট্র্যাটেজি তৈরি করেছি আমরা। ওকে, ধন্যবাদ ভাই, অনেক সুন্দর একটা অ্যান্সার দিয়েছেন। আমরা চিনি এজেন্ট ডিএক্সপি, কিন্তু তাদের অ্যাচিভমেন্ট সম্পর্কে জানি না, তাদের স্টোরি সম্পর্কে জানি না।
তো আমরা এখন চলে যাচ্ছি যে তাদের অ্যাচিভমেন্টগুলো কি কি, যে স্পোর্টস টিম হিসেবে তারা কি কি অ্যাচিভমেন্ট তুলেছে শুধুমাত্র এই 2020-21 এবং এখন কেমন পজিশনে আছে এবং সবকিছু শুনবো এখন। তো আমরা এই বিষয়ে সবার আগে যাই, আমাদের যেহেতু টিম লিডার আছে অফকোর্স লিডারের কাছ থেকেই শুনবো এবং সবাই বলবে। তো আমরা প্রথমে যাচ্ছি সাব্বির ভাইয়ের কাছে। সাব্বির ভাই, আপনাদের সফলতা সম্পর্কে একটু বলেন। লোকালে তো অনেক টুরি জিতছি, কিন্তু লোকালের গুলো বইলা শেষ করা যাবে না। তো আমি বড় বড় টুর্নামেন্ট গুলোই বলি। কুড়াশোবে 2বার চ্যাম্পিয়ন হই, কুড়াশোপ গ্লোবাল চ্যাম্পিয়ন। একবার ওই রিয়েলমি থেকে একটা ট্যুর হোস্ট করছিল, রিয়েলমি নাটু টুর্নামেন্ট। ওটাতে আমরা ফার্স্ট রানার্স আপ হই। আর এই এফএফপিসি তে চ্যাম্পিয়ন হই। আর ওই এফএফপিসি এরিয়াতেই আমাদের উইয়া ওপেন কোয়ালিফায়ার্স ওইখানে ইনভাইট করে, আর ওই জায়গায় আমরা চ্যাম্পিয়ন হই। এইগুলোই ছিল আসলে আমাদের বড় বড় এজেন্ট এক্সপি টিমের মেম্বার অর্থাৎ জিসান ভাইয়ের কাছে শুনি যে সিঙ্গাপুরে যাওয়ার যে কথাটা ছিল আপনাদের, তো ওইটা কি হয়েছিল, এই ডিটেইলসটা একটু বলেন। তো আমাদের এফএফবিসি চ্যাম্পিয়ন হওয়ার পর আমাদের খেলতে যাওয়ার কথা সিঙ্গাপুরে ওয়ার্ল্ড সিরিজের জন্য। এই 2021 সালে যে ওয়ার্ল্ড সিরিজটা হলো সিঙ্গাপুরে, প্রত্যেকটা দেশ থেকে একটা করে টিম। তো ওইটার ফ্লাইট টিকিট ছিল আমাদের 4 তারিখ রাত 11টায়। আমাদের কোভিড টেস্ট করার পর আমাদের সবাইকে হোটেলে একসাথে 1 তারিখ থেকে সবাইকে হোটেলে একসাথে থাকতে হয়। তো আমরা থাকার পর আমাদের পাসপোর্ট ভিসা টিকিট সব রেডি ছিল, আমরা থাকতেছিলাম। আমাদের তখন আবার ইন্ডিয়ায় করোনার অবস্থা অনেক খারাপ ছিল, তার জন্য মানে একটা সম্ভাবনা ছিল যেরকম সিঙ্গাপুর কান্ট্রিটা অনেক রুলস এর দিক দিয়ে অনেক স্ট্রিক্ট, হয়তোবা ফ্লাইট বন্ধ করে দিতে পারে। তো ওই হিসাবে আমাদের ফ্লাইটটা একদিন আগায় আনা হয়, 4 তারিখ থেকে 3 তারিখ আনা হয়, যাতে আমাদের ফ্লাইট ক্যান্সেল না হয়। তো ইন্ডিয়ারে তো অনেক আগেই বইলা দিছে যে ওরা অ্যাটেন্ড করতে পারবে না টুর্নামেন্টটা। তো আমরা যখন আস্তে আস্তে 1 দিন 2 দিন আগাইতেছে, তখন আস্তে আস্তে এই ইফেক্ট গুলা পার্শ্ববর্তী দেশের মধ্যেও পড়তেছে। পাকিস্তান, তারপর বাংলাদেশ, এগুলাই ছিল কোয়ালিফাই যেগুলো টিম ছিল যে দেশগুলো থেকে। তো আমরা বুঝতেছিলাম যে আমাদের হয়তোবা সমস্যা হবে। তো একদিন ডেট আগায় না হয়, তারপরে সব ঠিকঠাক চলতেছিল। আমাদের যেদিন ফ্লাইট ছিল 3 তারিখ রাতে, তো 3 তারিখ সকালবেলা আমাদের ফ্লাইটের জন্য কোভিড টেস্টও করা হয়। এবং আমরা তখনও শিওর ছিলাম যে আমাদের আজকে রাতে ফ্লাইট। তো হঠাৎ বিকালে একটা মিটিং হয় যে আমাদের সাথে বাংলাদেশ ফ্রি ফায়ারের যে অ্যাডমিন, সে আমাদের সাথে ছিল, আমাদের গাইড। তো সে তখন আমাদেরকে ডাকছে তার রুমে, ডাইকা বলতেছে যে আমরা যাইতে পারি নাই, কষ্ট তোমাদের নিয়ে। আমরা অনেক আশাবাদী ছিলাম যে হয়তোবা বাংলাদেশের হয়ে কিছু করবা, বাংলাদেশের পতাকাটা বিশ্ব দরবারে তুলতে পারবা। তো যাই হোক, আমরা তাও হার মানি নাই। আমরা নেক্সট টুর্নামেন্টের জন্য আবার প্রিপেয়ার্ড হইতেছি যে আমরা আবার ভালো কিছু কইরা আবার ইনশাল্লাহ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব। ইনশাল্লাহ ভাই, অবশ্যই কেন রিপ্রেজেন্ট করতে পারবেন না। আমাদের সবার দোয়া আছে আপনাদের সাথে। যেভাবে এজেন্ট এক্সপি টিম এগিয়ে যাচ্ছে, এইভাবে আপনাদের হাত ধরে স্পোর্টস এগিয়ে যাক, আপনারা এগিয়ে যান। তো সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনাকে অনেক ধন্যবাদ ভাই। বাংলাদেশের প্রথম স্পোর্টস নিয়ে কাজ করতেছে, তো ইনশাল্লাহ আশা করি স্পোর্টস এর অনেক উন্নতি হবে আপনার হাত ধরে। প্লাস হ্যাঁ, আপনার দেখা দেখি হয়তোবা আপনার একটা 100K চ্যানেলে সাবস্ক্রাইব, তো আপনি একটা স্পোর্টস নিয়ে কাজ শুরু করছেন, এটা দেখা দেখি হয়তোবা আরো বড় বড় ইউটিউবাররাও নেক্সটে কাজ শুরু করবে। আমাদেরও ওইটাই আশাবাদী যে সবাই মিলে কাজ করলে একদিন স্পোর্টস আর পিছিয়ে থাকবে না, সবাই স্পোর্টস এর দিকে ঝুঁকবে। আর এখন অ্যাপ্রক্সিমেটলি না, এখন রাত 3টা বাজে। তো গাইজ, আমরা অনেক মজা করেছি ডিসকর্ডে ভাইদের সাথে। ভাইরা টুর্নামেন্টের পাশাপাশি তো অবশ্যই তারাও হিউম্যান বিং, তো তাদেরও অনেক মজা ছিল, যা আমরা অনেকে করেছি। তো বিহাইন্ড দ্য স্ক্রিনে গল্প শোনাই কে, স্কুলে থাকতে গল্প টল্প শোনাই তো কে? গল্প তো ভালো জিসান শুনাইতে পারে। খিতা খাও তুমি, তা সিলেটি ফুরির দিকে নি নজর দিছো। হ্যাঁ ভাই, সিলেটি ভাষা কোন তো একটু, শাকিল ভাই। কিবা কইতাম ভাই, কিতা কইতাম, এই তো কিতা কইতাম ভাই, খিতা হইতাম ভাই। না মনে করেন এরা করে কয়। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, তোমার ওই স্কুলে কি এরকম কইতো? আমরা যেরকম পড়তাম ক খ, তোমরা কি পড়তা খ খ? না আমি ক ক ক ক, আমি শুনো ক খ খ খ।